নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ব্যাপারটা হবে সেটা অত্যন্ত চিত্তাকর্ষক, অ্যাডভেঞ্চারাস, এবং আমাদের চ্যানেলে তো বটেই, অন্য বহু হাজার হাজার চ্যানেলে এই ধরনের অনুষ্ঠান জেনারেলি হয় না। আহ, কোনো রকম ভনিতা না করে প্রথমেই বলে রাখি যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন সায়েন্টিস্ট, প্রফেসর অপর্ণা ব্যানার্জি। এবং তার বিশেষত্ব হচ্ছে তিনি কিন্তু যে দেশে গবেষণা বা পড়ানোর কাজটা করছেন সেটা কিন্তু পৃথিবীর অপর গোলার্ধে, অর্থাৎ কিনা সাউথ গোলার্ধে, চিলি দেশে। চিলি কথাটা স্প্যানিশ, দেশটা স্প্যানিশ। অত স্প্যানিশরা চিলিকে চিলি বলে না, বলে চিলে। অতএব উনি যখন চিলে বলবেন তখন কিন্তু বুঝতে হবে যে ওটা হচ্ছে চিলি, কারণ অভ্যেস অত্যন্ত সেরকমই হচ্ছে, এখন আমাদের মতো অভ্যেস তো অতটা নেই। আর একটা শুরুটা একটু বলে রাখি যে বর্ধমান ইউনিভার্সিটির যে উপাচার্য, মাননীয় উপাচার্য, তিনি একটা স্কিম নিয়েছেন যে বর্ধমান ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত অ্যালামনি বিভিন্ন দেশে বা দেশের মধ্যে গৌরবজনক জায়গাতে রয়েছেন তাদেরকে ইউনিভার্সিটি থেকে ডেকে নিয়ে এসে বর্তমান ছাত্রছাত্রীদেরকে মোটিভেশন বা ইনফর্ম রাখার জন্য একটা স্কিম নিয়েছেন। সেই উপলক্ষেই ডক্টর অপর্ণা ব্যানার্জি এসেছিলেন বর্ধমানের ইউনিভার্সিটিতে। আমি যখন প্রথম খবরটা পাই তখন হয়েছিলাম যে বোটানি ব্যাপারে কী বা বুঝবো, কিন্তু তারপরে যখন একের পর এক যখন ইনফরমেশনগুলো আসতে শুরু করলো তিনি মোটেই এদেশে থাকেন না, তিনি থাকেন চিলিতে, তখন তো আটকে উঠেছিলাম চিলি, যেখানে আগে কি বলবো যে পর্বতমালা, তারপরে অ্যান্টার্কটিকা, মরুভূমি, মানে চিলি ইজ এ কান্ট্রি অফ অল এক্সট্রিম থিংস, ন্যাচারাল এক্সট্রিম। তো সেইখানে উনি যাচ্ছেন, গিয়ে পড়াচ্ছেন, এবং শুধু পড়াচ্ছেন না, যদি ক্লাসরুমে সীমাবদ্ধ থাকতেন তাহলেও বলতাম যে ব্যাপারটা সেরকমই, কিন্তু উনি গেছেন অ্যান্টার্কটিকাতে, দক্ষিণ মেরু, অ্যান্টার্কটিকা, সাউথ পোল। এই গল্পটাই ওনার কাছে শুনবো, আমি কিন্তু আর ডিস্টার্ব করব না। তার আগে পরিচয় করিয়ে দিলাম তো। এবং আরেকটু বলে রাখি, উনি কিন্তু বাঙালি, আসানসোলের মেয়ে। সেখানকার কলেজ থেকে পাশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল করতে চিলিতে যান, মানে চিলে। তারপরে সেখানে পড়াশোনা করার পর তারপরে সেখানে পেশাগত কাজে ঢুকে পড়েন। এবং তারপর তো উনি অলরেডি দুবার অ্যান্টার্কটিকা গেছেন, আবার কতবার যাবেন কে জানে। বোটানিস্ট তো, এই গাছগাছালির খোঁজে যে পৃথিবী কোথায় কোথায় চলে যায়, যেখানে মানুষ জানে সেখানে জিওলজিস্ট আর বোটানিস্টরা চলে যায়। তো যাই হোক, আমি আর কথাটা বাড়াচ্ছি না। ডক্টর ব্যানার্জি, অপর্ণা ব্যানার্জি, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্বাগত। আপনাকেও আমাকে ডাকার জন্য এখানে। আহ, এই তো আমি তো যা বলা বলে দিচ্ছি, এবারে আপনি শুধু ইন ব্রিফ আরেকবার, যারা এই অনুষ্ঠানটা প্রথম দেখবেন, আপনার আসানসোল টু বর্ধমান টু চিলি টু অ্যান্টার্কটিকা এই জার্নিটা আগে একটুখানি বলে নিন, তারপরে বাকি কথাগুলো পয়েন্ট আচ্ছা। টু পয়েন্ট বলবো।
আমি অ্যাকচুয়ালি ছোট থেকে আসানসোলে বড় হয়েছি। আসানসোল একটা কয়লা খনির জায়গা। তো আমরা যারা আসানসোলেতে থাকি, আমরা ভাবি যে এখানে এখানে প্রাণ নেই। সবাই ভাবে যে গাছগাছালি নেই, কিছু নেই, একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। আমার ছোটবেলা থেকে আসানসোল খুব প্রিয় শহর ছিল, মানে একটা হয় না যে মানুষ আসানসোল, কারণ এই জায়গা থেকে আমি ছোট থেকে বড় হয়েছি। আর যখন ইনফ্যাক্ট যখন বর্ধমানে পড়াশোনা করেছি, আমি আসানসোল বর্ধমান সেখান থেকে চিলি, মাঝখানে কোনো কিছু ছিল না। আমি কখনো অন্য কোনো জায়গাতে থাকিনি ফর আ লং টাইম। কিছুদিন দিল্লিতে ছিলাম, অনেক দেশেতে গেছি, কিন্তু আসানসোল আসানসোল থেকেই পড়াশোনা করেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। তারপরে বর্ধমানেতে বিএসসি, বর্ধমানেতেই ওখানেই এমএসসি করেছি বায়োটেকনোলজিতে, বিএসসি বায়োটেকনোলজি, এমএসসি বায়োটেকনোলজি। তারপর পিএইচডি। মাঝখানে আমি কিছুদিন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কাজ করেছিলাম, কিন্তু আমি খুব ইন্টারেস্ট পাচ্ছিলাম না যে টপিকটার উপর আমি কাজ করছিলাম। আমি গাছের উপরে কাজ করছিলাম সেই সময়তে, কটন প্ল্যান্টের ওপরে, যে এই কাজটা করে আমি ফাইনালি কি কি নতুন জিনিস ডিসকভার করছি, এটার এটার অ্যাপ্লিকেশন কি হতে পারে। তো অ্যাট ওয়ান সাডেন ডে আমি ছেড়ে দিলাম। তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয়তে রাজীববাবুর কাছে কাজ করা শুরু করলাম 2014 সালেতে। 2018-তে আমি 3 সাড়ে 3 বছরের মধ্যে আমার পিএইচডি থিসিস জমা করে ডিগ্রিও পেয়ে গেছিলাম। আর রাজীববাবু একদিন বলছিল না আপনার সামনে যখন কথা হচ্ছিল, যে আমি 3 বছর লেস পিরিয়ডের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলেছিলাম। তো তারপরে তখন আমার মনে হলো, আমার বরাবর একটা প্ল্যান ছিল যে এদেশেতে মানে বিভিন্ন দেশেতে কাজ কিরকম হয় সেটাকে শেখার, কারণ বিজ্ঞানের তো কোনো লিমিট হয় না। ধরুন বিএসসির সময়, এমএসসির সময় তো আমি কিছুদিন কাজ করেছিলাম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, বায়োটেকনোলজিতে আমাদের একটা থিসিস করছিলাম। আর ট্রপিক্যাল মেডিসিন একটা মানে খুব খুব নোন একটা ইনস্টিটিউশন আমাদের এখানে, অনেক অনেক দিনের ব্রিটিশ টাইম পিরিয়ড থেকে ওখানে অনেক ভালো কাজ হয়েছে। তো ওখানের কাজ দেখেছি। তারপরে বর্ধমান বিশ্ববিদ্যালয়তে কাজ শুরু করলাম এক্সট্রিমোফাইলস এর ওপর। এক্সট্রিমোফাইলস মানে পুরো শিফট করলাম তখন মাইক্রোবায়োলজিতে। মাইক্রোবায়োলজি কিন্তু আণুবীক্ষণিক জীব। এমন ধরে নিন, আমি কাজ করেছি আসানসোলের কাছেই পানিফলা বলে একটা উষ্ণপ্রস্রবণ কেন্দ্র আছে, তাতে সেখানে জলের তাপমাত্রা 66 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 66 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারেতে জল যখন বেরোয়, সেই জল আমরা গায়ে ঢেলে স্নান করতে পারি না। তাহলে ভাবুন সেখানে যে প্রাণ অ্যাডাপ্ট করছে নিজেদেরকে, কি এমন জিনিস তারা তৈরি করছে, কিভাবে তৈরি তাদের শরীরটা, তারা বাঁচছে এরকম এনভায়রনমেন্টেতে। তো সেই কিছু ব্যাকটেরিয়ার উপরে কাজ করেছি। তারপরে ওই সময় তো আমার খুব ইন্টারেস্ট তৈরি হলো জিওগ্রাফির উপরে। বরাবর আমার জিওগ্রাফিতে খুব ইন্টারেস্ট ছিল। আমি ছোটবেলাতে বাবার মিলে দেখতাম যে পৃথিবীর বিভিন্ন দেশগুলো কি কি আর তার ক্যাপিটাল গুলো কি। এই খেলাটা আমি আমার বাবার সাথে ছোটবেলা থেকে খেলেছি, 4-5 বছর বয়স থেকে। তো দ্যাট ওয়াজ লাইক সামথিং যেটা আমার আমার মধ্যে জিওগ্রাফি, ম্যাপ, এই কিউরিওসিটি খুব তৈরি করেছিল। গ্লোব সরিয়ে সরিয়ে দেখতাম কতটা দূর। তো তখন আমার এটা এটা ইয়ে ছিল যে আমাদের দেশেতে আমরা বিজ্ঞানটা এভাবে করছি, ডক্টর অন্যান্য দেশ ব্যানার্জি, যেগুলো মানে। ডক্টর হুম, ব্যানার্জি, মনে হচ্ছে আপনার আপনার ওদিক থেকে সাউন্ডের লিটল একটু কোনো জিনিস ইয়ে আছে কি, একটুখানি দেখুন তো। না, না, ঠিকই আছে। ওকে, বলতে এখন যা আছে আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ। তো তো তারপরেতে আমি চিলিতে অ্যাপ্লাই করলাম 2018 সালেতে, যখন পিএইচডি থিসিস জমা করছি। তো যখন আমি জমা করছি সেই সময়ই আমি চান্স পেয়ে গেছিলাম। তারপরে আমি ভাবলাম আমি আর অন্য কোনো জায়গাতে সেভাবে চেষ্টা করি না। আমি ভাবলাম ঠিক আছে, দেখা যাক যে দক্ষিণ আমেরিকার এই দেশটা কিরকম। কারণ আমাদের কাছে কি, আমাদের দক্ষিণ আমেরিকা বা উরুগুয়ে বা ব্রাজিল এগুলো নিয়ে একটু আইডিয়া রাখে, কারণ ফুটবলের ভালোবাসার জন্য। আর বাকি আমরা দক্ষিণ আমেরিকা মানে ভাবি হচ্ছে ওই আতাকামা পর্বত আর আন্দিজ, আন্দিজ আর আমাজন, এইটুকুই আমাদের জিওগ্রাফিক্যাল আইডিয়া যেটা আছে। তাই বললাম, আমার খুব ব্রাজিল নিয়ে কিউরিওসিটি ছিল। আমি ভাবলাম ব্রাজিল আর চিলি একই হবে, যাওয়া যাক। যাওয়ার পরে বুঝলাম না, টোটালি ডিফারেন্ট, যে আমার সাথে চিলির কোনো মিলে এরকম আর কি একটা। তো আমি গেছিলাম 1 বছরের একটা কন্ট্রাক্ট নিয়ে। তারপর 1 বছরের কন্ট্রাক্টে যখন ওখানে কাজ করতে গেলাম, তারপর আই গট আ গভর্নমেন্ট ফান্ড, যেটা ওখানকার খুব বড় একটা ফান্ডিং রিসার্চাররা পায়। সেইটা যখন পেলাম, তখন আমাকে আমাদের ইউনিভার্সিটি থেকে ফুল টাইম কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হলো। তো যেটা এখানে আর কি পার্মানেন্ট চাকরির মতো। তো তারপরে সে রিসেন্টলি গত বছরেতে আমি আরেকটি ইউনিভার্সিটিতে শিফট করলাম। সেখানে ফুল প্রফেসর হিসেবে এখন কাজ করছি। ইনফ্যাক্ট সেই ইউনিভার্সিটি রিসার্চ কোঅর্ডিনেটর এখন আমি। তো দিস হ্যাজ বিন মাই জার্নি। কোনো কিছু প্ল্যান ছিল না। আমি সবসময় ভেবেছি এখন যেটা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া যাক, কারণ উই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টুমরো। আর ওই ফান্ডিং গুলোর মধ্যেই একটা ফান্ডিং ছিল যেটার জন্য আমি আন্টার্কটিকা 2 বার গেছি, হয়তো এই ডিসেম্বর মাসেতেও যাব আমার টিমের সাথে। সেটা আমরা একটা ফান্ড পেয়েছিলাম, চিলিয়ান আন্টার্কটিক ইনস্টিটিউট, যেখানে চিলিতে আন্টার্কটিকা নিয়ে গবেষণা হয়, তার দ্বীপ। তো এই দ্বীপ হচ্ছে একটা অ্যাক্টিভ ভলক্যানো চিলিতে, যেখানে এখনো অব্দি অগ্নুৎপাত হয়েছে। 1970 সালেতেও লাস্ট অগ্নুৎপাত হয়েছে। তো সেই দ্বীপের সেই ভলকানিক দ্বীপটার উপরে, তার মাইক্রোবিয়াল কমিউনিটি, তার অ্যাডাপ্টেশনের উপরে আমরা কাজ করছি। আচ্ছা, আহ, আপনি যে এই যে চিলির এই চিলির যে অর্গানাইজেশন যারা আপনাদেরকে আপনি কি চিলি স্পন্সরশিপে গিয়েছিলেন না ইন্ডিয়ান গভর্নমেন্টের স্পন্সরশিপে চিলি গিয়েছিলেন? স্পন্সরশিপে, কারণ আমি তো ওখানে কাজ করছি। আচ্ছা, এবারে বলুন যে অ্যান্টার্কটিকা, মানে হোয়াই অ্যান্টার্কটিকা, নর্থ পোল নিয়ে নয় কেন? হুম। অ্যাকচুয়ালি নর্থ পোল নিয়ে গবেষণা দীর্ঘদিন ধরে হচ্ছে। যদি জিওগ্রাফিক্যালি এখন নর্থ পোলের কন্ডিশন দেখি, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য নর্থ পোলের যে বরফের যে চাদর আছে, সেই বরফের চাদর প্রায় গলতে শুরু করেছে। আর নর্থ পোলগুলো যেহেতু ডেভেলপড কান্ট্রিগুলোর কাছে, সেখানে এমিশন বেশি,
সেখানে হিউম্যান ইম্প্যাক্ট বেশি। তার ফলে নর্থ পোলকে কনজার্ভ করা ইজ লিটারালি ইম্পসিবল দিস ডেজ। নর্দার্ন হেমিস্ফিয়ারের দেশগুলো নর্থ পোলের ওপরে প্রচুর কাজ করছে, কিন্তু যদি দক্ষিণ আমেরিকার দিকে মানে দক্ষিণ গোলার্ধেতে আসি, তাহলে দক্ষিণ গোলার্ধে আমরা যদি পৃথিবীর ম্যাপটা দেখি না, আন্টার্কটিকা থেকে দক্ষিণ গোলার্ধের দেশগুলোর ডিস্টেন্স অনেক বেশি। চিলি, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই পাঁচটা দেশ যারা সাউথ মানে দক্ষিণ গোলার্ধের সব থেকে কাছে। তো আন্টার্কটিকাতে 1959 সালে একটা আন্টার্কটিক ট্রিটি সই হয়েছিল, যে এই পুরো কন্টিনেন্ট সায়েন্স এবং শান্তি, বিজ্ঞান এবং শান্তি এই দুটোর জন্য ডেডিকেটেড। তার ফলে কেউ এই জমিতে নিজের কোনো আধিপত্য স্থাপন করতে পারবে না, এবং শুধুমাত্র বিজ্ঞান গবেষণা হবে। যেহেতু আমি সবসময় জিওথার্মাল এনভায়রনমেন্টের উপরে কাজ করেছি, হট স্প্রিং, গিজার, ভলক্যানোজ, এই ধরনের অ্যাক্টিভিটির উপরে, আমার ইন্টারেস্ট ছিল আন্টার্কটিকার ভলক্যান, একটা হোয়াইট কন্টিনেন্ট পুরো আইস কভার্ড এবং সেখানে কোনো কিচ্ছু নেই। কিন্তু তখন আমি কবে এটা নিয়ে ভাবতে শুরু করলাম চিলিতে যাবার পরে, তখন আমি সার্চ করে দেখলাম যে আন্টার্কটিকাতেও ভলক্যানো আছে, দুটো অ্যাক্টিভ ভলক্যানো, যে দুটোর মধ্যে চিলির কাছাকাছি, যেটা আমাকে ডিসেপ্ট করছে। তো এই ডিসেপশন আইল্যান্ড নামটাই শুরু হয়েছিল এই জন্য, যে একটা দ্বীপ, যে দ্বীপে বারবার ভলক্যানিক ইরাপশন হচ্ছে এবং মানুষের বসবাসের যোগ্য নয়। তো দ্যাট ওয়াজ আ ব্রিফ রিজন ওয়াই আই স্টার্টেড ওয়ার্কিং ইন দ্য থিম অফ আন্টার্কটিকা। আচ্ছা, অ্যান্টার্কটিকার আগে বলো যে তার ফিজিক্যাল ফিচার্সগুলো কিরকম, যে সেখানে যে মানুষে যে যায়, মানে কোন সময়তে যায় এবং সেখানকার আবহাওয়া বা গেলে মানে তার জন্য কি কি প্রিপারেশন লাগে, এবারে এবারে হুম। সেগুলো একটুখানি বলুন। আম, আবহাওয়া আন্টার্কটিকাতে ইন জেনারেল খুব হোস্টাইল এনভায়রনমেন্ট। যে জিনিসগুলো, যেমন হাওয়ার গতিবেগ প্রচন্ড বেশি। আমরা এমনও দিন দেখেছি যেখানে 120 কিলোমিটার পার আওয়ার গতিবেগেতে হাওয়া। তো এই গতিবেগেতে হাওয়া হলে নর্মালি আমরা ঘটনা, তার ফলে আমাদেরকে বেসের মধ্যেই থাকতে হয়। নর্মাল হাওয়ার স্পিড 70-80, এবং তাতে আমাদেরকে কাজ করতে হয়। যেটা আন্টার্কটিকাতে আর একটা খুব ডিফিকাল্ট, আমরা যারা ডিসেপশন দ্বীপেতে বা কোনো ভলক্যানিক দ্বীপেতে কাজ করেছি, সেটা হচ্ছে ভলক্যানিক ডিপোজিটস। এগুলো যখন প্রচন্ড হাওয়া দেয় তখন পুরো চোখে মুখে এসে লাগে। তো দ্যাটস অ্যানাদার ডিফিকাল্টি। পা ফেলার ডিফিকাল্টি, কারণ বালির মধ্যে চলতে যেরকম অসুবিধা হয়, পাইরোক্লাস্টের মধ্যে পা ফেলতেও সেম অসুবিধে। আরেকটা জিনিস যেটা, যেহেতু আনান বা যেরকম যে আন্টার্কটিকার যে রুটগুলো আছে তাতে, কিন্তু সেটা শুধুমাত্র আমাদেরকে একটা দ্বীপে নিয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা যে ফিল্ডে কাজ করব, সেটা হয় শিপে যেতে হচ্ছে, নয় সোডিয়াকেতে যেতে হচ্ছে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, অসম্ভব ফিজিক্যাল ফিটনেস দরকার। কিরকম কিরকম সমুদ্রের কিরকম অনেক, কিরকম? যেমন সমুদ্রের অনেকটা ভেতরেতে একটা শিপ আছে। শিপটা তো বড়, সেই কারণে পাড়ে এসে সায়েন্টিস্টদেরকে তুলতে পারছে না বা গ্রুপদেরকে তুলতে পারছে না। শিপটা সমুদ্রের থেকে অনেকটা সমুদ্রের পাড় থেকে ডিয়াক টাইপের বোট, হাই স্পিড বোট, ইঞ্জিন চালিত, সেই বোটগুলো আমাদেরকে নিয়ে সমুদ্রের মাঝে নিয়ে যাচ্ছে। সেখানে বড় বড় শিপ, 4 তলা, 5 তলা, 6 তলার শিপ, আমরা যে শিপেতে, স্প্যানিশ শিপেতে আমরা গেছিলাম, সেই শিপেতে ওপর থেকে 3 তলা থেকে একটা মেশ নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, এবং সেইটা নড়ছে। সেই মেশটা, মেশটা স্ট্রং অবভিয়াসলি নেট, যেটা আমরা রোডিস টাইপের প্রোগ্রামেতে দেখি, ওখানে লিটারালি আমাদেরকে গিয়ে ওইটাতে ক্রল করে উঠতে হয়। আমাদের পেছনে কোনো সিকিউরিটি রোপ ইন দ্যাট কাইন্ড অফ এনভায়রনমেন্ট, 20 জন 30 জন সায়েন্টিস্ট একসাথে উঠছে, কি ওয়ার্কার্সরা উঠছে। তো একতলাতে উঠে গেলাম, তারপরে একটা টাইম পরে গিয়ে নিচে তাকালে সাউদার্ন ওশেনের জল, আর ওপরে তখনও আরো উঠতে বাকি। সেই সময়তে দ্য অনলি থিং দ্যাট ওয়ার্কস ইজ মনের প্রচুর হবে, কারণ যখন আমি উঠে যাব অনেকটা, তখন আমাকে ওপর থেকে হাত ধরে তুলে নিতে পারবে। আর আরেকটা হচ্ছে এই সময়তে প্রচন্ড হাওয়ার জন্য ওই রোপটা মুভ করে। তো তখন এমনও হতে পারে যে পেছনে তলায় কিচ্ছু নেই। তো টেম্পারেচার দ্যাটস সামথিং টেম্পারেচার দ্যাট ফর মি হ্যাভ বিন ভেরি চ্যালেঞ্জিং, কারণ আমি টেম্পারেচার টেম্পারেচার ম্যাক্সিমাম ফেস করেছি -12। ওটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার -12? না, আমি যেটা ম্যাক্সিমাম থেকেছি, তার কারণ কি, আন্টার্কটিকাতে নর্মালি বিজ্ঞানীদেরকে নিয়ে যাওয়া হয় আন্টার্কটিক সামারেতে। আন্টার্কটিকা যেটা গরমকাল, ওই ডিসেম্বর টু ফেব্রুয়ারি, ডিসেম্বর টু মার্চ, এই টাইম পিরিয়ডেতে। তো এই টাইম পিরিয়ডে আন্টার্কটিকা একটু হ্যাবিটেবল। তো বাকি অন্য সময় তো অবভিয়াসলি, আর্কটিক সামারেতে টেম্পারেচারটা রিলেটিভলি হ্যাবিটেবল, সেটাও মাইনাসেতে। আমি আমি -12-এতে কাজ করেছি তো। কিন্তু ওকে। যারা আন্টার্কটিকাতে উইন্টারিং করেন, যারা বেসগুলোকে চালান, তাদেরকে তো আরো ঠান্ডাতে থাকতেই হয়। আচ্ছা, আন্টার্কটিকার যে দিন রাতের যে ব্যাপারটা, যেটা আমরা শুনেছি 6 মাস দিন 6 মাস রাত, ব্যাপারটা একটুখানি বোঝান তো, যে কিরকম হুম। না, এটা আপনারা ঘুমানোর ব্যাপারটা কি করে প্ল্যানিং করতেন? অ্যাকচুয়ালি ঠিক 6 মাস দিন 6 মাস রাত এভাবেও বলতে পারবো না, সেটা হয়তো আরো একদম 90 ডিগ্রি সাউথের কাছে গেলে এটা হয়। কিন্তু যেটা আমি দেখেছি আন্টার্কটিকার সামারেতে, প্রথমবার 2022-23-এর যে পিরিয়ডটাতে আমরা গেছিলাম, সেই পিরিয়ডটা একদম আন্টার্কটিক পিক্সটি রাত 12:30 থেকে 1:30। এইটুকু সময় শুধুমাত্রই আমাদের এখানকার সন্ধেবেলা 6:30-র সময় যেরকম লাগে, একটু অন্ধকার হচ্ছে, তার ফলে আবার পুরো সূর্য উঠে যাচ্ছে। তো এটা পুরো দিন দিন গোটাটাই, তা হয়তো একটুখানি ডার্ক হচ্ছে। কিন্তু সেই পিরিয়ডটা খুব শর্ট পিরিয়ড, হার্ডলি 1 to 2 মান্থ। তারপরে একদম তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, ডার্ক এনভায়রনমেন্ট এটা।
কিন্তু বেসের ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন যে কিভাবে আমরা আওয়াজ যেভাবে মানে বেসের ভেতরে একদম এভাবে রাখা হয় যাতে বাইরে থেকে লাইট একদমই না ঢোকে। তবে যেহেতু আমি কাজ করেছি ফিউমারোলের ওপর আন্টার্কটিকাতে, ফিউমারোলগুলো সবই হচ্ছে সমুদ্রের তীরেতে। এবারে তীরে যখন জোয়ার হচ্ছে তখন আমি ওখানে গিয়ে স্যাম্পেল খাবো যখন ভাটার সময়তে। এর ফলে আমার জোয়ার ভাটার তো টাইম আমাদের উপর ডিপেন্ড করছে না, সানলাইটের উপরে ডিপেন্ড করছে না। তার ফলে আমাদের যদি ভোর 5:30টাতে অন্ধকারের মধ্যেও ভাটার সময় হয়, আমরা মিলিটারির হেল্প নিয়ে যেতাম, স্যাম্পল কালেক্ট করতাম, আবার মিলিটারিরা আমাদেরকে নিয়ে আসতেন সেখান থেকে। তো না, মিলিটারি মানে কোন দেশের মিলিটারি? স্প্যানিশ মিলিটারি, কারণ আন্টার্কটিকাতে কি বিভিন্ন জায়গাতে বেস আছে এবং এই সাইন্টিফিক বেসগুলো পৃথিবীর এক একটা দেশ কন্ট্রোল করে। ডিসেপশন যে দ্বীপটা, এই দ্বীপটাতে দুটো কান্ট্রির বেস আছে, একটা হচ্ছে আর্জেন্টিনা, একটা হচ্ছে স্পেন। এবার আমরা চিলি থেকে ফান্ড তো চিলি গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেছি, তখন তারা স্পেনের সাথে কথা বলে অর্গানাইজ করে যায় যে আমাদের রিসার্চাররা ওখানে গিয়ে কাজ করবে, আবার হয়তো ভাইস ভার্সা কিছু স্পেনের রিসার্চার চিলির কোনো বেসে এসে কাজ করছে। তো আমরা পুরোটাই স্প্যানিশ মিলিটারির হেল্প নিয়ে কাজ করেছি। ভারতের আছে? ভারতের আছে, হ্যাঁ। ভারতে দুটো বেশ ভীষণই সাইন্টিফিক্যালি স্ট্রং, ভারতী অ্যান্ড মৈত্রী। কিন্তু সেটা একদম মানে একটা, যদি আমরা আন্টার্কটিকার ম্যাপটাকে খুলি তাহলে এইখানে যদি চিলি থাকে এইখানে ভারতের বেসটা অনেকটা, ভারত থেকে নিচে এলে যে জায়গাতে সেইখানে ভারতের বেসগুলো জিওগ্রাফিক্যালি হাইলি সেপারেটেড। আমি শুনেছি, এটা আমার শোনা কথা, আমি জানি না এটা সাইন্টিফিক্যালি এটা কারেক্ট কিনা, যে অ্যান্টার্কটিকাতে যারা যায় তাদের মধ্যে অনেকেই নাকি মানে ডিউরিং দ্য স্টে কিছুটা ডিপ্রেশনে ভোগে। ব্যাপারটা কি ফ্যাক্ট? এটা আমিও শুনেছি, মানে ইনফ্যাক্ট আমার সাথে 2022-এতে আমার যে কলিগ গেছিল সে ডিপ্রেসড ছিল। 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি আই হ্যাভ বিন দেয়ার। এবং যেহেতু দক্ষিণ আমেরিকাতে মোটামুটি ওরা ডিসেম্বর, 1লা জানুয়ারি, তো হি ওয়াজ ভেরি স্যাড, হি ওয়াজ থ্রু আউট স্যাড যে আমি আমার মেয়ে এবং আমার ওয়াইফের সাথে এই সময়টা কাটাতে পারছি না। এবং এটা নিয়ে প্রচুর কাজ হয় যে এই আন্টার্কটিকাতে যখন সায়েন্টিস্টরা কাজ করছেন আর অ্যাস্ট্রোনটসরা যখন, যেমন এখন সুনিতা উইলিয়ামস করছেন, আইসোলেশন একটা বিশাল বড় ফ্যাক্ট। এবং এই আইসোলেশনের জন্যই তারা অ্যাকচুয়ালি ডিপ্রেশনে ভোগেন। আমার ক্ষেত্রে যদিও কখনো হয়নি, আমি ডিপ্রেশনে এই কথাটাতে বিশ্বাস করি না, চড়ুইপতিতে বিশ্বাস করি। এবং আমি বরাবর আন্টার্কটিকার উপর কাজ করতে চেয়েছি, তার ফলে আমি তো আই থ্রু আউট এনজয় আন্টার্কটিকা। ইনফ্যাক্ট আমার কিন্তু হ্যাঁ, আমি অনেকের কাছে শুনেছি যে ডিপ্রেশনে তারা ভোগেন, কিন্তু আমার মনে হয় মেনল্যান্ডেও মানুষের ডিপ্রেশন হয়। এবং এটা অনেকটা হচ্ছে, আবার এমনও শুনেছি, আমি এমন একজনের সাথে দুবার বেসেতে থেকেছি যিনি 14বার আন্টার্কটিকা গেছে, এইবারে নিয়ে তার 15 বছর আন্টার্কটিকা যাচ্ছেন। উনি আমাকে একটা কথা প্রথমবার বলেছিলেন 2022-এ, আন্টার্কটিকা হচ্ছে একটা ইনসেক্টের মতো, একবার যদি তোমাকে কাটে তোমাকে বারবার ফিরতে হবে। গত বছর উনি আমাকে বলেছিলেন, অপর্ণা তোমাকে আন্টার্কটিকা ইনসেক্টটা বাইট করে ফেলেছে, তুমি আবার ফিরবে। And তো আপনি আবার আবার কবে যাবেন? এখনো পর্যন্ত তো আমাদের প্ল্যান আছে, আমাদের রিসার্চ টিমের 2025-এর যে এক্সপিডিশনটা সামারের, মানে ডিসেম্বর টু মার্চের যে টাইম লাইনটা ওই সময়টাতে। কতদিন থাকবেন? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে উইন্ডোজের ওপরে, কারণ আন্টার্কটিকার যাওয়ার টিকিট বা ফেরার টিকিট এগুলো আমাদের ওপরে নির্ভর করে না, এটা ডিপেন্ড করে ওই সময়তে ক্লাইমেট কীরকম, উইন্ডোজ কীরকম, হাওয়ার গতিবেগ খুব, তার ফলে এটা পুরোটাই ডিপেন্ড করছে ক্লাইমেটিক কন্ডিশনের ওপরে। আচ্ছা, আপনাদের টিম সিলেকশনটা কি করে হয়, যে মানে কারা কারা যাবেন, সঙ্গে কোনো ডাক্তার থাকেন কিনা, বা অ্যান্টার্কটিকাতে যে মেডিকেল যে ট্রিটমেন্ট সেটা মেইনল্যান্ডের ট্রিটমেন্টের থেকে কতটা আলাদা, বা অ্যান্টার্কটিকা স্পেসিফিক কি কি প্রবলেম হুম। একটু? অ্যাকচুয়ালি এই টিম সিলেকশনটা যারা করে তারা হচ্ছে আন্টার্কটিক ইনস্টিটিউটগুলো। এটা আমাদের আমাদের আমরা রিসার্চাররা করি না, তবে এটা আমি দেখেছি আন্টার্কটিক ইনস্টিটিউটগুলো, প্রত্যেক আন্টার্কটিক সামার প্র্যাকটিশনার থাকবে, একজন নার্স থাকবে। কিন্তু আমি আমি যেটা বলতে পারি, যেহেতু আমি একটা মিলিটারি বেসে থেকেছি, মিলিটারি বেসটা সম্পর্কে আমার আইডিয়া আছে, অন্যান্য বেস নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই। এই মিলিটারি বেসেতে কি হয়, রোটেশন বেসিসে কাজ হয়। তার ফলে একজন মিলিটারি কোনো এমার্জেন্সি হলে বা কিছু হলে, যেমন আমারই একবার হয়েছিল, আমার অলমোস্ট ফ্রস্ট বাইট হয়ে গেছিল 6 ঘন্টা ফিল্ডে কাজ করার পরে। তো তারপরে আমার অলমোস্ট হাতের মুভমেন্ট হচ্ছিল না, ফিঙ্গার মুভমেন্ট চলে গেছিল প্রায় একদিনের জন্য। তো দ্যাট টাইম হি ওয়ার্ক রিয়েলি হার্ড, ফর ছিল না। তো আহ, এ- কিন্তু ওই ডাক্তার বা ওই মেডিকেল প্র্যাকটিশনাররা, তাদেরকে অন্য দিনেতে আবার রান্নার বাসনও ধুতে হচ্ছে, সেম আমাদের সায়েন্টিস্টদের জন্য। আমরা যারা 7 দিনের বেশি কোনো একটা বেসেতে, এই মানে মিলিটারি বেসগুলোতে থাকি, আমাদেরকে একদিন পুরো কমিউনিটিকে সার্ভ করতে হয়। মানে একটা দিন আমি কাজ করছি না, সেই দিনেতে আমি সমস্ত বাসন ধুচ্ছি, সমস্ত বেস পরিষ্কার করছি, বাথরুম পরিষ্কার করছি। ইটস টোটালি আ মিলিটারি সেট আপ। তো এটা আমার খুব খুব ইন্টারেস্টিং একটা শিক্ষা হয়েছে, আমাকে মাছতে হয়। দ্যাটস অলসো সামথিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সমাজের জন্য ভাবা। আমি যেটা করছি আমার জন্য কারা কারা কাজ করছে না, তার রিপারকেশন কি হবে। আমি যদি 4টে প্লেট বেশি খাই একদিন, তাহলে আমাকে ভাবতে হবে আমি যেদিন ধুচ্ছি সেদিন আমাকে অন্য কেউ 4টে প্লেটে খাবারকে মিনিমাইজ ওয়েতে ইউটিলাইজ করে। কি খাওয়া দাওয়া করতেন? খাওয়া দাওয়াটা তো খুব ডিফিকাল্ট, যেহেতু আমরা ভারতীয়রা একটু অন্য ধরনের খাবার খাই। আমরা কি মাছ মাংস ডিম খাই,
মাংস মানে আমাদের কাছে চিকেন, মেনলি চিকেন বা মাটন। কিন্তু বিদেশেতে মাংস মানে সমস্ত ধরনের মাংস হতে পারে। তো এটা আমার একটা বিশাল ডিফিকাল্টি ছিল যে ছিল। আর আমি ওদেরকে কখনো জটিলতার মধ্যে ফেলতে চাইনি যে আমি এটা খাই না বা এই স্পেসিফিকেশন, কারণ ওখানে ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান বা ভেগান, এবার এই মাঝামাঝি ব্যাপারটা ওরা ঠিক বোঝে না। তার ফলে আমি নর্মালি কি করতাম, প্রোটিন বার খেয়ে নিতাম যখন হয়তো কোনো সময়তে অন্য ধরনের কোনো মিটস আছে। ফুড হ্যাবিটস নর্মাল, যেরকম স্প্যানিশ ফুড হ্যাবিট, কারণ যেহেতু স্প্যানিশ মিলিটারিরাই রান্না করতেন, তার ফলে ফুড হ্যাবিটটাও টোটালি স্পেনের মতোই। ভাত থাকতো অবভিয়াসলি, প্রোটিন সোর্সটা তো থাকতোই, কারণ ফিল্ডে কাজ করতে গেলে প্রোটিন সোর্স খুব ইম্পর্টেন্ট। আর জলখাবার থেকে লাঞ্চ থেকে শুরু করে ডিনার, এভরিথিং ওয়াজ দেয়ার অনলি। তা এইবারে আপনার মানে সব থেকে বিভীষিকাময় এবং সব থেকে আনন্দময় কিছু ঘটনার কথা শুনতে চাই। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি হচ্ছে সেই রেয়ার মানে ক্লাবের সদস্য যারা অ্যান্টার্কটিকা দেখেছে। আপনার কাছ থেকে এখানে যারা শুনবে, যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তারা তো ইন্সপায়ার্ড ফিল করবে। তাদের কাছে কিরকম কি মানে জাস্ট কিছু কিছু ঘটনা যেগুলো আপনাকে সাংঘাতিকভাবে মুভ করেছিল, সেটা ধরুন অসুবিধাজনক হতে পারে, আবার আনন্দদায়ক হতে পারে। আম, আমি একটা অসুবিধার আনন্দদায়ক একটা ঘটনা একসাথে যেটা হয়েছিল সেটা বলছি। এটার জন্য প্রচুর প্রত্যুৎপন্নমতিতারও দরকার, যেটা আমার প্রথমবার ছিল না 2022-23-এতে। 2022-23-এতে আমি যখন গেছিলাম, আমি জানতাম যে আন্টার্কটিকা ঠান্ডা, কিন্তু আমি আমি জানতাম, আমি দেখেছি ফ্রস্ট। আমি নিজে টিম লিডার হিসেবে, যেহেতু আমি টিম লিডার ছিলাম, আমার সাথে আরো দুজন রিসার্চার গেছিল। তো আমরা একদিন ডিসাইড করলাম যে দুটো সাইট খুব কাছাকাছি, আমরা দুটো জায়গাতে একসাথে স্যাম্পেল কালেক্ট করে ফিরবো। আমি কি ভাবলাম একদিনে আমার কাজটা বেশি উঠে যাবে। তো হাওয়া ছিল, আমি জানতাম যে দুটো সাইটের মধ্যে ওয়াকিং ডিস্টেন্স 1 ঘন্টা, 1 ঘন্টা হেঁটে যাব, 1 ঘন্টা হেঁটে ফিরবো। দুটো জায়গায় স্যাম্পেল কালেক্ট করলাম, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, 4 ঘন্টা আমার হিসেব মোটামুটি ডান। আমি কি ভাবলাম যদি একটু ফটো তুলি বা ওই সাওয়ার্স। সেই দিনে যে সমস্যাটা হয়েছিল, সেদিন বিকেল থেকে ঘূর্ণিঝড় উঠলো। তো আমাদেরকে বারবার মিলিটারিরা বলে দিয়েছিল তোমরা দুটো সাইটকে একসাথে কভার করছো, গো উইথ প্রপার উইন্টার ক্লোথ। এবং আমাদেরকে বলে দিয়েছিল যখন প্রচন্ড হাওয়া হবে তখন হাওয়ার অপোজিট দিকেতে এক জায়গায় বসে থাকতে, কিন্তু পরে হাওয়াটা একটু কমলে আমাদেরকে এসে নিয়ে যাবে। তো আমি তখন অব্দি বুঝতে পারিনি হাওয়া মানে কি। 100 100 কিলোমিটার বা 90 কিলোমিটার হাওয়া যখন দেয়, তখন হাওয়ার সাথে স্নো আসে, এবং সেটা ডিরেক্টলি যখন অ্যাটাক করে, ইট ফিলস লাইক লাইক সেদিন আমাদেরকে আগের দিন ডিনারেতে ছিল হচ্ছে সার্ডিন মাছ। আমি মাছ খাইনি, আমার ভালো লাগছিল না, ক্যান্ড ফিশ। তার ফলে আমার প্রোটিন ইনটেক কম ছিল। আমি স্যুপ নিয়ে যাইনি, আমি ভেবেছিলাম 4-5 ঘন্টা এমন কিছু হবে না। ঠান্ডা আমার অলরেডি লাগছিল, অলরেডি আমার বডিতে নিউট্রিয়েন্ট ডিপ্লিটেড কন্ডিশনেতে ছিল, তার মধ্যে আমি হেঁটে চ্যালেঞ্জিং কন্ডিশন ছিল। জোডিয়াক এলো 5 ঘন্টা 6 ঘন্টা মতো পরেতে, আমাদেরকে নিল। কিছুতেই আমরা সমুদ্রটা ক্রস করতে পারছি না। আমি দেখতে পাচ্ছি যে তীর থেকে আমার যে বেসটা যাওয়ার, সেটা সোজা একটা স্ট্রেট লাইনে, কিন্তু স্ট্রেট লাইনটাকে আমাকে বারবার ঘুরতে হচ্ছে, বারবার ঘুরতে হচ্ছে। প্রচন্ড প্রচন্ড ঘূর্ণি সেই দিন হাওয়ার। 3জন টিমের মেম্বার, দুজন ছেলে আমি একজন। একটা সময় আমি বুঝতে পারছি আমি আর রোপটা ধরে থাকতে পারছি না, মানে আমার হাতেতে প্রেশার নেই। আমার মনে হচ্ছে হাতটা নড়ছে না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, মানে কেন। আমি ফিল করলাম আমার গ্লাভসের ভেতরে পুরো জল ঢুকে গেছে, জল মানে এবার আমার হাত থেকে রোপটা ছিঁড়ে যাবে। আর প্রচন্ড ঘূর্ণি, প্রচন্ড সমুদ্র উত্তাল। আমি ভাবছি রোপটা যদি আমার হাত থেকে ছেড়ে যায়, ব্যালেন্স নেই, কারণ একদিকে দুজন আর একদিকে দুজন বসতেই হবে। আমি বারবার নিজেকে চাপ দিচ্ছি, অপর্ণা পারবে, তুমি পারবে, তুই পারবে। স্প্যানিশ মিলিটারিকে কিছু বলার আগে আমি পড়ে গেছি, মানে আমার হাত থেকে বেরিয়ে গেছে, আমার হাত তখন নড়ছেও না, লিটারালি নড়ছে না। অ্যাট দ্যাট মোমেন্ট দ্যাট মিলিটারি ওয়াজ রিটায়ারিং দ্যাট ইয়ার। উনি ওনার গ্লাভস খুলে আমাকে পরিয়ে দিয়ে কন্টিনিউ উনি আমাকে জড়িয়ে ধরে হাতটা এরকম করে ঘষছেন। দ্যাট ডে আই আন্ডারস্ট্যান্ড যে মিলিটারিরা কি পরিমাণ সেলটা নিয়ে। এখানে মানবিকতার ফ্যাক্টর, এখানে একজন মানুষের আর একজন মানুষকে একটা এক্সট্রিম এনভায়রনমেন্টেতে সাহায্য করার কথা। উনি নামার পরে আমাকে জড়িয়ে ধরেছিলেন, আমি ওনাকে বারবার থ্যাংক ইউ বলছি, উনি আমাকে একটাই কথা বলেন, এটাই আমার কাজ, এটার জন্যই আমি এখানে এসেছি, তুমি কিছু মনে করো না। কিন্তু এক মুহূর্তের জন্য উনি ভাবেননি ওনার গ্লাভস। আমাকে ফেরার পরে ফিজিওথেরাপি করতে হয়েছিল ফিঙ্গার মুভমেন্টের জন্য। তারপরের বার যখন আমি গত বছর গেলাম, তখন আমি আমার টিম মেম্বারদেরকে এই বিপদের মধ্যে ফেলিনি। আমি জানতাম যে একদিনে দুটো ফিল্ড করা যাবে না, কারণ এটাতে ডিফিকাল্টি হতে পারে। যখন আমার টিম মেম্বাররা সেম বলেছিল একদিনে দুটো দুটো করে ফিল্ড করি, তাড়াতাড়ি কাজ শেষ করব, আমি বলেছিলাম না, এই 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 রকম হাওয়াতে আমরা একদিন রেগুলার ফিল্ড ওয়ার্ক করব। তো দ্যাট সামথিং, দ্যাট ওয়াজ আ ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, যেখানে আমি মানুষের মধ্যে সহমর্মিতা বুঝেছিলাম, এবং প্রচন্ড ডিফিকাল্ট একটা সিচুয়েশন একদিনে ফেস করেছিলাম। এবছরে আমি স্পেন গেছিলাম 2024-তে, কারণ ওই সময় আমি সিএসআই এতে স্পেন ছিলাম, কিছুদিন কাজ করছিলাম ওখানে। ওই সময় আমি ওই মিলিটারির সাথে দেখা করে ওনাকে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে বাঙালি খাবার খাওয়ালাম। প্রচুর থ্যাঙ্কস দিলাম এবং ওনার খবর জানতে পারলাম, ওনাকে দেখলাম। তো দিস ইজ সামথিং দ্যাট আই উইল অলওয়েজ রিমেম্বার। আচ্ছা, এখন যারা বাডিং সায়েন্টিস্ট বা যারা এখন স্কুলে পড়ছে, তাদের জন্য তো আপনার তো ধরুন এই যে এই গবেষণা ফিল্ডে আসার ব্যাপারে তো নিশ্চয়ই কিছু মানে উপদেশ বা ইয়ে থাকবে। লেট দেম হিয়ার ফ্রম ইউ। অ্যাকচুয়ালি গবেষণা আমার জন্য এক খুব খুব নোভেল একটা ফিল্ড। আমি
আমি নিজে পার্সোনালি খুব মোটিভেটেড হতাম জগদীশ চন্দ্র বসুর কাজ থেকে। উনি এমন একটা কাজ করেছিলেন, হয়তো উনি দারুণ কোনো রেকগনিশন পাননি, কিন্তু আমরা মানে গাছেরও যে প্রাণ আছে এটা ওনার থেকে প্রথম জানতে পেরেছিলাম। আমরা যারা মানে মেয়েরা অনেক দেখছে পড়ছে হাতে মোবাইল, তার ফলে নলেজ ফ্লো করছে। আমি আমার স্কুলিং এর কথা বলছি, যেহেতু আমি আসানসোলেতে সরকারি একটা স্কুল থেকে পড়েছি। আমি কখনো দেখিনি আমার চারপাশের কোনো একটা মেয়ে গবেষণা করছে। তখন আমরা ভাবি গবেষণা মানে ভাবি ছেলেরাই তাতে আছে তাতে, কিন্তু অনেক মেয়েরা এখন গবেষণা করছে, অনেক মেয়েরা। তো যেটা খুব দরকার সেটা হচ্ছে গবেষণা খুব ফ্যাশনেবল কোনো জিনিস নয়, প্রচুর ডিফিকাল্টি, প্রচুর স্যাক্রিফাইস আছে। তার জন্য শুধুমাত্র যদি বিজ্ঞানদের জন্য কিছু করার তোমার ইচ্ছে থাকে তাহলেই গবেষণা তোমার জন্য একটা ডিগ্রি। তাদেরকে এটা ভাবতে হবে যে আমি সব থেকে বড় হায়েস্ট একটা ডিগ্রি অ্যাটেন্ড করতে যাচ্ছি, আমার এই কাজটার যেন সমাজে কোনো ভূমিকা থাকে, আমি যেন সেই জ্ঞানের আলোটা সমাজের কাছে অব্দি পৌঁছে দিতে পারি। এটা ফার্স্ট কথা। আর সেকেন্ড হচ্ছে যে প্রচুর জানা নেই। তার ফলে সায়েন্স খুব গ্রোয়িং একটা ফিল্ড, এবং এর কোনো দেশ হয় না, এর কোনো ভাষা হয় না, ইটস ইউনিভার্সাল। তার ফলে যদি আমরা ভাবি আর আত্মসপ্ত ভাবাই হয়ে গেছে, সব তো ডিসকভার হয়ে গেছে। একটা এক্সাম্পল, করোনার যখন টাইমটা না থাকতো তাহলে ওর এগেনস্ট আমরা নিজেদেরকে প্রিপেয়ারই করতে পারতাম না। এরকম প্রচুর ফিল্ড আছে যেখানে এখনো অনেক কিছু না জানা। তার ফলে নতুন ছেলেমেয়েদেরকে আসতে হবে, নতুন ছেলেমেয়েরা না এলে সবাই মিলে একসাথে ছাড়া এটা করা সম্ভব নয়। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, মানে জাস্ট একটা প্রশ্ন, প্রশ্ন বলবো না, মানে একটা সামিং আপের জন্য আপনাকে একটা ইয়ে কথা জিজ্ঞাসা করি, যে চিলি দেশটা সম্পর্কে আমাদের, যে বাঙালিদের হয়তো ফুটবল রিলেটেড হয়তো কিছু ইনফরমেশন, চিলি দেশটা সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই। ইন নাটসেল, চিলি দেশটা কেমন, বা ভবিষ্যতে যেমন ধরুন বা আপনি চিলি যাওয়ার ব্যাপারে কোনো রকম নির্দিষ্ট কিছু উপদেশ তাদেরকে দেবেন কিনা, এটা একটুখানি বলুন। আম, দেশটা একদম মানে ভারতের মতোই একটা দেশ, যেখানে এখনো পর্যন্ত প্রচুর ফ্যামিলি ইন্টারাকশন আছে। আমরা যখন আমেরিকা নিয়ে ভাবি আমরা ভাবি যে নিউক্লিয়ার ফ্যামিলি এরকম, একদমই নয়। এখন বরং ইন্ডিয়া অনেক বেশি নিউক্লিয়ার। দক্ষিণ আমেরিকার দেশগুলো এবং স্প্যানিশ, যারা স্প্যানিশ এবং পর্তুগিজে কথা বলে, নন ইংলিশ স্পিকার যে কান্ট্রিগুলো আমেরিকাতে, সেই কান্ট্রিগুলো এখনো বিশ্বের সাথে মেলামেশা করে। আহ, আহ, চিলি, উরুগুয়ে এবং ব্রাজিলের কথা বলছি, এগুলো উন্নত দেশ, সেখানকার ইকোনমি খুব ভালো, এডুকেশন সিস্টেম খুব ভালো, হেলথ সিস্টেম খুব ভালো, হেলথ গভর্নমেন্ট থেকে অব্লিগেটরি ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে। জীবনযাত্রার মান অনেক ভালো, জীবনযাত্রার মান পার্টিকুলারলি বলি দক্ষিণ আমেরিকাতে, তাহলে চিলি অনেকটা উত্তর আমেরিকা স্টেটাসে, চিলি অনেকটা ইউএস এর মতো, আর উরুগুয়ে অনেকটা কানাডার মতো। এই দুটো দেশই ভীষণ স্টেবল ইকোনমিতে, এবং দুটো দেশই ছোট দেশ। আহ, আর দ্বিতীয় কথা, চিলি যাবার ব্যাপারে ভিসা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ এখন দেশ থেকে প্রচুর ইমিগ্রেশন হচ্ছে। তার ফলে টু গেট আ ভিসা ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু যখন মানুষ বিজ্ঞান করার জন্য যাচ্ছে বা এরকম কিছু, তখন তার কাছে একটা ফুল টাইম কন্ট্রাক্ট আছে বা এরকম কিছু। তার ফলে হ্যাঁ, যদি কেউ গবেষণার কাজে যেতে চায়, চিলিতে যেমন অ্যাস্ট্রোনমির উপরে প্রচুর কাজ হয়, কারণ বড় বেসগুলো আছে সেগুলো সবই আতাকামা ডেজার্টেতে। তার ফলে প্রচুর ইন্ডিয়ান আছে চিলিতে যারা অ্যাস্ট্রোনমির ওপরে কাজ করে, মেজরলি অ্যাস্ট্রোনমির ওপরই। এছাড়া আমি প্রচুর আমি যে শহরটাতে থাকি তালকা, ওটা হচ্ছে চিলির ক্যাপিটাল সান্তিয়াগো। সেখান থেকে মোটামুটি 3 ঘন্টা মতো ড্রাইভিং ডিস্টেন্স, আড়াই ডিস্টেন্স। তো এই 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 ডিস্টেন্সেতে আমি আমাদের শহরের কথা বলছি, আমরা দুজন বাঙালি আছি, এবং যে তিনজন বাঙালি আছি, এবং দুজন বাঙালি আসানসোলের, আর একটি মেয়ে সে কোন্নগরের, সেও আমার সাথেই কাজ করেছে। আর বাকি যারা আছে তারা ইন্ডিয়ান, মেনলি সাউথ ইন্ডিয়ানস, কিছু আছে বিহারেরও। তো মোটামুটি মেজর জিকার দেশগুলোতে বেশি সংখ্যক ভারতীয় নেই। তার ফলে ইন্ডিয়ান কমিউনিটিতে আমরা খুব একটা বেশি পাবো না, কিন্তু ইটস ইটস আ ভেরি পিসফুল কান্ট্রি টু লিভ ইন। জাস্ট ওয়ান লাস্ট কোশ্চেন, আমাদের সময় আর মাত্র 1.5-2 মিনিট আছে। মহিলাদের পক্ষে চিলি দেশটা কেমন? ভীষণ সেফ। অ্যাজ অ্যাজ যেটা আমি যাওয়ার পরে ফিল করেছি, আমাদের এখানে, আমি বলছি না যে ভারতবর্ষ আনসেফ, একেবারেই বলতে চাই না, নিজের দেশকে কেউই আনসেফ ভাবতে চায় না। কিন্তু রাত্রিবেলা 11টার পরে কি আমরা একা হাঁটতে পারবো রাস্তাতে? যদি আমরা একা হাঁটি, টিল ডেট ভারতবর্ষে মেয়েদের জন্য একটা ফ্যাক্টর, এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমি 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোনোদিনও, এখনো 2025 সালেতে এখন অব্দি আমি কোনোদিনও ফিল করিনি আমি আনসেফ। কখনো রাস্তাঘাটে কোনো টিজিং, কোনো গান গাওয়া, কোনো এই ধরনের কটূক্তি মেয়েদের হয় না, কারণ এই সোসাইটিটাই অন্য। বাচ্চা বয়স থেকে, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। তার ফলে সেক্সুয়ালিটিটাকে ওখানে খুব ওপেন দেখা হয়, এটার মধ্যে কোনো লুকোচুরির গল্প নেই। তার ফলে চিলি ইজ ভেরি সেফ ফর ওম্যান ইন জেনারেল। আপনাকে অশেষ ধন্যবাদ, এই যে অভিজ্ঞতা বা যে শেয়ার করলেন বা যে যে উপদেশগুলো দিলেন, আশা করি এটা অনেকেরই কাজে লাগবে এবং তারা তাদের জীবনে এগুলো যথাযথ প্রয়োগ ঘটাবে। আজকে আপনাকে ধন্যবাদ জানিয়ে এই সেশনটা শেষ করছি। আপনার সঙ্গে কিন্তু যতক্ষণ আপনি ইন্ডিয়াতে আছেন আবারও হয়তো নিশ্চয়ই। দেখা মতো এই সেশনটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, নমস্কার।